জনাব গোলাম আলা রানী, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে বৈঠকে বসতে যাচ্ছে ইলেকশন কমিশন। ৭ তারিখে একটি বৈঠক হবে এবং তফসিল ঘোষণা নিয়ে বেশ আলোচনা চলছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তফসিল। আমরা বেশ অনেক দিন ধরেই দেখছি যে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা লক্ষ্য করেছি, যে নির্বাচন হবে কিনা, আদৌ কি হচ্ছে কিনা। কিন্তু তফসিল ঘোষণার মধ্যে দিয়ে কি আসলে আমরা নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই শঙ্কাগুলো দূর হয়ে যাচ্ছে, নাকি শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপই আমাদেরকে নির্বাচনের শঙ্কা দূর করতে সাহায্য করবে? ধন্যবাদ। এখানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নির্বাচনের একটা পার্ট, একটা অংশ হলো, এবং খুবই একটা ক্ষুদ্র অংশ হলো তফসিল ঘোষণা করা। এটা একটা ফর্মালিটিস। এটা নির্বাচনের মূল কোনো বডি নয়। নির্বাচনের মূল বডি যেগুলো রয়েছে তার মধ্যে হলো জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা থাকতে হবে। এটাকে একেবারে স্ট্রাকচার, আপনি যদি বলেন অবকাঠামো, একটা নির্বাচনের অবকাঠামো। তো আপনি উপস্থাপনার সময় যেটা বললেন যে আজকের এই দিন পর্যন্ত যদি নির্বাচন ধরেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটার যে স্ট্রাকচারগুলো রয়েছে, মূল অবকাঠামোগুলো রয়েছে, সেই অবকাঠামোর একটিও তৈরি হয়নি, মানে নট ইয়েট বিল্ড। যদি এমন হতো যে না তৈরি আছে, সেট আপ করা হয়নি, বা একটু ঘষা মাজা লাগবে, বা একটু পলিশ করা লাগবে, আমার কাছে মনে হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যদি স্ট্রাকচার বলি, পিলার বলি, ফাউন্ডেশন বলি, যে জিনিসগুলো বলি, সেই জিনিসগুলোর একটা জিনিসও আজ অবধি তৈরি হয়নি। তা আমাদের এখানে দেখুন, আমরা যারা ইলেকশন করেছি, সেই ইলেকশন করার জন্য এখানে দেখুন, যিনি প্রধানমন্ত্রী হবেন ধরে নেওয়া হয়েছে যে এটা অনেকটা সিলেকশনের মতো। ইলেকশন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় এলেই বা মেজরিটি পেলে এখানে তারেক রহমান সাহেব এটা কি আসলে জোর দিয়ে বলা যাচ্ছে কিনা? কারণ বিভিন্ন জরিপের কথা এখানে জোরে যা কিছু হোক না কেন, এটা হলো রিয়ালিটি, এটা বাস্তবতা। আপনি সামনে মানে এর বাইরে যত কিছু আছে সেগুলো হলো সবাই ভুয়া ভুয়া ভুয়া, ধোয়া ধোয়া ধোয়া, মানে এরকম শব্দ। কিন্তু বাস্তবতা হলো 35% যাদের ব্রুট মেজরিটি আছে, যে কোনো ফর্মে নির্বাচন হলে বিএনপি আসবে। এটা হলো জনমনের বিশ্বাস, আস্থা। আর বিএনপিতে জনাব তারেক রহমানের নেতৃত্বটা এমন অবস্থা যে তারেক রহমানের সাহেবের বাইরে যদি বিএনপির বলা হয় মির্জা ফখরুল সাহেবকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হতে পারে, তার পরের দিন থেকে মির্জা ফখরুল সাহেবের জীবন জাহান্নাম হয়ে যাবে। মানে নির্বাচনের মাঠে তারেক রহমান সাহেবের উপস্থিতি এতটা অনিবার্য যে বিএনপির যারা প্রতিপক্ষ, তারা এটা কি প্রাইম ইস্যু, বিএনপির প্রধান দুর্বলতা মনে করে বিএনপিকে ওই জায়গাটাতে আঘাত করছে। এবং বিভিন্ন সময় তারা বলেছেন যে সামনের মাসে হয়তো আসবেন, কালকে আসবেন, নেতা আসবেনই। এই এখন হঠাৎ করে তার আসা না আসা বিএনপিতে কোনো প্রভাব ফেলছে না, এতদিন যেটা ফেলেছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তাদের পার্সপেক্টিভ কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে তারা সবাই প্রথমত দুর্বল হয়ে পড়েছে, আরও দুর্বল হয়ে পড়বে সামনে। মানে সমস্ত, আপনি যদি সমস্ত পাওয়ার সূর্যকে দিয়ে দেন, এর পাশে ছোট ছোট তারকারাজি থাকলে তাদেরকে দেখা যায় না। তো বিএনপির আকাশে তারেক রহমানের যে অস্তিত্ব, এটা জাস্ট লাইক এ সান, সূর্যের মতো। তার পাশে চাঁদ আছে নাকি ছোট ছোট তারকা আছে না মঙ্গল গ্রহ আছে, কিছু বোঝা যাচ্ছে না। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রানী। এবার একটু জনাব আব্দুল নূর তুষার, আপনার কাছে আসতে চাই যে আপনিও কি মনে করেন কিনা তারেক রহমান আসলে বিএনপির একদম মধ্যমণি, তাকে ছাড়া বিএনপি চলবে না? এবং সেই সাথে আরেকটি বিষয় তুলে নিয়ে আসতে চাই যে সম্প্রতি আপনারা শুনে থাকবেন দুজনে যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI নামক একটি মার্কিন প্রতিষ্ঠান একটি জরিপ করেছে, এবং সেটি নিয়ে বেশ আলোচনা চর্চা চলছে। আগামী সপ্তাহে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন? এই প্রশ্নের উত্তরে 30% মানুষ বিএনপির কথা বলেছে, জামাতকে ভোট দিতে চান 26%, এরপর এনসিপি 6% রয়েছে, জাতীয় পার্টি 5% রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে 4%। এই যে জামাতের সাথে বিএনপির ডিফারেন্স যে 4%, 30% বিএনপি এবং জামাত 4%, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা জোটে যুক্ত হয়, তারা কি এই নির্বাচনের সমীকরণ পরিবর্তন করে ফেলতে পারে কিনা? ছোট ছোট দল বিভিন্ন জায়গাতে সমীকরণ বদল করে, সারা দেশে সমীকরণ বদল করার মতো ক্যাপাসিটি আছে এরকম ছোট দল বেশি নাই। কমিউনিস্ট পার্টি আছে কিন্তু তাদের অত ভোট নাই, আর ইসলামী আন্দোলনের কিছু ভোট আছে কিন্তু সেটাও এলাকা ভিত্তিক, যে পীর সাহেব যে এলাকাতে অথবা যার যেখানে মুরিদ আছে সেইখানে ভোট বেশি, যেখানে নাই সেখানে কম।
কিন্তু এই যে জরিপের কথা বললেন, জরিপে আসার আগে আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। অবশ্যই তারেক রহমান এখন মধ্যমণি বিএনপির, তবে তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানে কিন্তু তারা একটা রোডম্যাপের মতো দিয়েছেন যে বিএনপি এই যে পরিবার নির্ভরতা, নেতা নির্ভরতা, এটাকে কমিয়ে আনতে চায়, মেধাকে মূল্য দিতে চায়, এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। এবং এখনও ওই রকম পরিস্থিতি তৈরি হয় নাই বিএনপির মধ্যে, কিন্তু একটা আলোচনা কিন্তু আছে যে তারেক রহমানের পরিবারে তার স্ত্রী, তার কন্যা, তারা যেমন নেতৃত্বে উঠে আসতে পারেন, তেমনি একদল তরুণ নেতা আছেন বিএনপিতে যারা উঠে আসতে পারেন। পুরনো নেতাদের বিষয়ে আসলে যেটি আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তাদের বয়স হয়ে গিয়েছে, অনেকে একাধিকবার নির্বাচন করেছেন, হেরেছেন, জিতেছেন, এলাকা ভিত্তিক তাদের যেমন সুনাম আছে, বদনাম আছে, ফলে সেগুলির ভাগ তো বিএনপিকে নিতে হচ্ছে। তবে রনি ভাইয়ের কথা আমার খুব ভালো লাগে। আমার বাবা ওনার খুব ভক্ত, আমার বাবা তার সব অনুষ্ঠান দেখেন, উনি মাঝে মাঝে ঠাট্টা করলেও আমার বাবা বিশ্বাস করেন যে এটা সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বলেছেন তারেক রহমান সূর্য, তো যদি সূর্যই হয় তাহলে তো 9,30,00,000 মাইল দূরে থাকলেও সূর্যের উত্তাপ পাওয়া যায়। তারেক রহমান তো লন্ডনে আছে, অসুবিধা কি? এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে দূরত্ব, এটা যদি বিরাট প্রভাব ফেলতো তাহলে এই 16 বছর যে রাজনীতি হয়েছে বিএনপি, সেটা কিভাবে হয়েছে? কেননা নির্বাচন তো তাদের তো ঘনিয়ে আসছে, নির্যাতনের BNP মধ্যে দিয়ে নেতৃত্ব যেতে হয়েছে, চাচ্ছে। একাধিক নির্বাচনের ভিতর দিয়েও তারা গিয়েছে। বেগম জিয়া ছিলেন জেলখানাতে, তারেক রহমান ছিলেন লন্ডনে, কিন্তু বিএনপি তো টিকে গিয়েছে। ফলে আমার ধারণা যে বিএনপি দল হিসেবে একটা জনভিত্তি অর্জন করেছে, এবং এই জনভিত্তিটা তাদের আরো বেড়েছে, কারণ আওয়ামী লীগ তাদের উপরে চূড়ান্তভাবে চড়াও হয়েছিল। আপনি যখন কাউকে এইভাবে নির্মূল করতে চাইবেন, সবসময় মনে রাখবেন যে নির্মূলের চেষ্টাই আরেকজনকে শক্তিশালী করে। প্রশ্ন চলে আসছে আদনাত তুষার। আর জরিপটা বলে দিই আপনাকে, সম্পর্ক প্রশ্নটা তারপরে করেন। আমি আয়ারের জরিপের ব্যাপারে খুবই সন্দিহান, কারণ 23 সালে এরকম সময় তারা বলেছিল যে বাংলাদেশে 70% মানুষ মনে করে বাংলাদেশে শেখ হাসিনার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই। তো সেই 70% লোক কোথায় গেল? মানে 70% কমে যেতে পারে, 35% তো হতে পারে, 40% তো হতে পারে। তাহলে বাংলাদেশে তার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই, এটা কিন্তু তারা ওই জরিপে বলেছিল, এবং বলেছিল তার কাজে কর্মে জনগণের প্রবল সমর্থন আছে। আবার সেই একই আয়রাই বলছে এখন 70% লোক প্রফেসর ইউনূসকে মনে করে যে তার চেয়ে জনপ্রিয় কেউ নাই। এবং আপনি দেখবেন এই জরিপটার মধ্যে খুব একটা মজার হিসাব আছে, 26% জামাত আর 4% ইসলামী আন্দোলন, যোগ দিলে হয় 30%, সমান সমান হয়ে যায় বিএনপি। এরা আসলে উৎসাহ দিচ্ছে যে যাতে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম একসাথে একটা শক্তিশালী জোট তৈরি করে, এবং তারপরে তারা মনের আনন্দে 30% ভোট পাবে, এই কথা চিন্তা করে এই নির্বাচনে চলে আসে। আমি সবসময় মনে করি যে কোনো জরিপে বিশ্বাস করতে হয় না। জরিপগুলি নানানভাবে, আমাদের দেশে বিশেষ করে জরিপগুলি নানানভাবে বায়াসড হয়, এবং এই জরিপে যদি বিশ্বাস করা হতো তাহলে 23 সালের জরিপ সত্য হলে 24 সালে আন্দোলন হয় না। 70% যার জনপ্রিয়তা, তার বিরুদ্ধে রাস্তায় এরকম আন্দোলন কোত্থেকে হলো, তাই না? তাহলে ওই জরিপ ডেফিনেটলি ভুল ছিল, এবং এখনো তারা যে জরিপ করেছেন, আমি এখনো মনে করি যে এই জরিপ একই রকম ভাবে ইলেকশনের সময় গিয়ে ব্যর্থ হবে। একই প্রশ্ন আপনার কাছে